আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই পরিস্থিতি দেখে নাও। আজ তোমাদের পদার্থবিজ্ঞানের দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব সম্পর্কে আলোচনা করব। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা ক্ষেত্র প্রসারণ সহগ ব্যাখ্যা করতে পারবে, আয়তন প্রসারণ ও আয়তন প্রসারণ সহগ ব্যাখ্যা করতে পারবে, তরলের প্রকৃতি ও আপাত প্রসারণ ব্যাখ্যা করতে পারবে, গলন, বাষ্পীভবন, ঘনীভবন ব্যাখ্যা করতে পারবে, গলনাঙ্কের উপর চাপের প্রভাব কি তা জানবে, গলনের সুপ্ত তাপ ও বাষ্পীভবনের সুপ্ত তাপ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন বিষয়ের উপর বাষ্পায়নের নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা জানব অভ্যন্তরীণ শক্তিটা কি। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলে। দৈর্ঘ্য প্রসারণ। কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। দৈর্ঘ্য প্রসারণ সহগ। 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। একে আলফা দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কে ইনভার্স। এখন দেখো ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ হচ্ছে ডেল। ক্ষেত্র প্রসারণকে বিটা দ্বারা প্রকাশ করা হয় এবং সেটা হচ্ছে ডেল এ বাই প্রথম ক্ষেত্রফল এবং তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি ভাগ প্রথম ক্ষেত্রফল এবং তাপমাত্রার বৃদ্ধি। এখন আমরা ক্ষেত্র প্রসারণ সম্পর্কে জানব। ক্ষেত্র প্রসারণ হচ্ছে একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে যদি এর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। আমি আবারও বলছি, একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে যদি এর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। চিত্রের দিকে খেয়াল করো, যে প্রথমে দেখো যে ক্ষেত্রফল ছিল এ নট, এখন এটাকে তাপ দেওয়ার ফলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পেল এ থিটা। তাহলে এই যে প্রথম যেটুকু ছিল আর পরে ডট ডট দেওয়া ওই পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে, তাহলে ওইটার যে পরিমাণ ওইটার পরিমাণ হবে ডেল এ ভাগ প্রথম ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগটা হচ্ছে 1 মিটার পার স্কয়ার ক্ষেত্রের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। একে বিটা দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে কে ইনভার্স। আমি আবারও বলছি, ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। একে বিটা দ্বারা প্রকাশ করা হয়, এর একক কে ইনভার্স। এখন আমরা শিখবো আয়তন প্রসারণ। ছবির দিকে খেয়াল করো যে একটা ঘনকার বস্তু। আয়তন বলতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যার আছে সেটা বলবো, সব দিকেই যেটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আয়তন প্রসারণটা হচ্ছে কি, একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে যদি এর আয়তন বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ বলে। দেখো প্রথম যে বস্তুটা ছিল আয়তাকার বস্তু, সেটার যে পরে যে ডট ডট দেওয়া অর্থাৎ ওই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তো চতুর্থ সাইডে বৃদ্ধি পেয়েছে।
এখন আয়তন প্রসারণ সহগ সম্পর্কে জানবো। 1 মিটার টু দি পাওয়ার কিউ, অর্থাৎ 1 ঘন মিটার আয়তনের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে। একে গামা দ্বারা প্রকাশ করা হয়। এর একক কে ইনভার্স। অর্থাৎ আমি আবারও বলছি, আয়তন প্রসারণ সহগ হচ্ছে 1 মিটার ইনভার্স কিউব আয়তনের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে। একে গামা দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে কে ইনভার্স, এবং এর গাণিতিক রূপ হচ্ছে গামা ইকুয়ালস ডেল ভি বাই ভি অন ডেল থিটা। অর্থাৎ গামা ইকুয়ালস ডেল ভি অর্থাৎ আয়তন বৃদ্ধি, আর ভি অন হচ্ছে প্রথম আয়তন, আর ডেল থিটা অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি। এখন চিত্র দুটি আমরা লক্ষ্য করে দেখো, বাম পাশে একটা চিত্র দেখা যায় এবং ডান পাশে একটা চিত্র দেখা যাচ্ছে। দেখো, একটা দিয়ে পানির যে বাষ্প আকারে উড়ে যাচ্ছে সেটা বোঝানো হয়েছে, ডান পাশেরটা দিয়ে। এখন আমরা প্রকৃত প্রসারণ সম্পর্কে জানব। প্রকৃত প্রসারণ হচ্ছে তরলকে কোনো পাত্রে না রেখে তাপ দিলে তার যে আয়তন প্রসারণ হতো তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। একে ভিআর দ্বারা প্রকাশ করা হয়। আর আপাত প্রসারণ, তরলকে কোনো পাত্র রেখে তাপ দিলে তার যে আয়তন প্রসারণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ পাত্রের প্রসারণ বিবেচনা না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে। একে ভি এ দ্বারা প্রকাশ করা হয়, যে আমরা আগে চিত্রে দুটো দেখলাম। অর্থাৎ প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ, অর্থাৎ ভি আর ইকুয়ালস ভি এ যোগ ভিজি। এখন আমরা জানবো বাষ্পায়ন। বাষ্পায়নটা কি? যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। এখন আমরা গলন সম্পর্কে জানবো। গলন হচ্ছে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলে। গলন হচ্ছে তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। আমি আবারও বলছি, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থকে তরলে পরিণত হয় আর সেটাকেই গলন বলে। আর যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। এখন বাষ্পায়ন, যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। স্ফুটন, তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয় তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। ঘনীভবন, উষ্ণতার হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। এখন দেখো, একটি বরফের টুকরাকে যে সুতার দুই প্রান্তে ভারী বস্তু বেঁধে দিলে কি সুতাটা বরফ ভেদ করে আসবে, আবার বরফ জোড়া লাগবে। অর্থাৎ এখানে কি ঘটনা ঘটছে তোমরা খেয়াল করো। আবার দুই টুকরা বরফকে যদি চেপে ধরা হয় সেই বরফের দুইটা টুকরা কি একত্রিত হয়ে যায়। পুনঃশীলীভবন, অর্থাৎ চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে এবং চাপ হ্রাস করে পুনরায় কঠিন অবস্থায় আনাকে পুনঃশীলীভবন বলে। আমি আবার বলছি, পুনঃশীলীভবন হচ্ছে চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে
এবং চাপ হ্রাস করে পুনরায় কঠিন অবস্থায় আনাকে পুনঃশীলীভবন বলে। পদার্থের উপর চাপের হ্রাস বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপের জন্য গলনাঙ্ক পরিবর্তন দুইভাবে হতে পারে। গলনাঙ্কের উপর চাপের প্রভাব জানলাম। এখন দেখো গলনের সুপ্ত তাপ ও বাষ্পীভবনের সুপ্ত তাপ জানব। গলনের সুপ্ত তাপ আমরা জানি তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন সম্পূর্ণ তরলে রূপান্তরিত হওয়া পর্যন্ত তাপমাত্রা আর পরিবর্তন হয় না। এখানে যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তরিত করলো তাই গলনের সুপ্ত তাপ। আমি আবারও বলছি, আমরা জানি তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন সম্পূর্ণ পদার্থ তরলে রূপান্তরিত হওয়া পর্যন্ত তাপমাত্রা আর পরিবর্তন হয় না। এখানে যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তরিত করলো সেই তাপমাত্রাই গলনের সুপ্ত তাপ। এখন আমরা জানব বাষ্পীভবনের সুপ্ত তাপ। তরল পদার্থ থেকে তাপ প্রয়োগ করতে থাকলে যখন তাপমাত্রা স্ফুটনাঙ্কে চলে আসে তখন যতই তাপ প্রয়োগ করা হোক না কেন সম্পূর্ণ তরল বাষ্পে রূপান্তরিত হওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির থাকে। এখানে যে পরিমাণ তাপ তরল পদার্থকে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত করলো তাই বাষ্পীভবনের সুপ্ত তাপ। বিভিন্ন বিষয়ের উপর বাষ্পায়নের নির্ভরশীলতা। দেখো বায়ু প্রবাহ, তরলের উপরিতলের ক্ষেত্রফল, তরলের প্রকৃতি, তরলের উপর চাপ, তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা, বায়ু শুষ্কতা। তাপ ধারণ ক্ষমতা কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ ক্ষমতা বস্তুর উপাদান এবং ভরের উপর নির্ভর করে। এর একক হচ্ছে জুল পার কেলভিন। আমি আবারও বলছি, তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে জুল পার কেলভিন। কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা বাড়াতে যদি কিউ পরিমাণ তাপ লাগে তবে তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়ালস কিউ বাই ডেল থিটা। আপেক্ষিক তাপ 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা বাড়াতে যদি কিউ পরিমাণ তাপ লাগে তবে একক ভরের ওই বস্তুর তাপমাত্রা বাড়াতে কিউ পার এম ডেল থিটা তাপের প্রয়োজন হয়। আপেক্ষিক তাপ এস ইকুয়ালস কিউ বাই এম ডেল থিটা। এখন বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ সম্পর্কে জেনে নিই। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, বরফের 2100, জলীয় বাষ্পের 2000, সীসা 130, তামা 400, রূপা 230। মূল্যায়ন তোমরা এগুলো দ্রুত খাতায় লিখে ফেলবে। প্রসারণ কাকে বলে? আপাত প্রসারণ কাকে বলে? ঘনীভবন কাকে বলে? আপেক্ষিক তাপ কাকে বলে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পার্ট এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।